প্রভু ওয়েল এডুকেটেড আর চেন্নাই শহরে সেটেলড একজন মানুষ। স্ত্রী ভাবনা আর মেয়ে সাতিয়াকে নিয়ে তার ছোট্ট এবং সুখী পরিবার। কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে এক কালো ছায়া। তার মেয়ের উপর ভর করে এক ভয়ঙ্কর আত্মা, আর তাকে শর্ত দেয় মেয়েকে বাঁচাতে হলে তার একজনকে খুন করতে হবে। এই অদ্ভুত শর্তে প্রভু কি রাজি হবে? আসলে কি চায় ওই আত্মাটি? বলছিলাম ধানুষের রিসেন্ট মুক্তি পাওয়া মুভি নান অফ এর কথা। কি নেই এই মুভিতে? ক্রাইম, হরর, সাসপেন্স, থ্রিলার, রিভেঞ্জ এবং শেষে আনএক্সপেক্টেড টুইস্ট। পুরো গল্প এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে এক মিনিটও বোর হওয়ার সুযোগ নেই। এক কথায় বলতে গেলে অস্থির একটা মুভি। তো ব্যাস, ইন্ট্রো শেষে এবার গল্প শুরু করি। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভি শুরুতে একটা ঘন জঙ্গলের মাঝে নির্জন এলাকাকে দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলছিল এক রাজ্যে দুইজন রাজা ছিল, একজন ছিল ভালো আর আরেকজন পুরো এর বিপরীত। এইখান থেকেই মুভি শুরু হয়। দেখানো হয় দুইজন যমজ ভাইকে, একজনের নাম কাদির আর আরেকজনের নাম প্রভু। তাদের মা তাদের বলছিল, তোমরা সত্যি করে বলো তোমাদের মধ্যে কে ওই ছেলেটাকে মেরেছে, না হলে তোমার বাবাকে বলবো তোমাদের দুজনকে শাস্তি দিতে। আসলে এদের মধ্যে একজন এলাকার একটা ছেলেকে খুবই নৃশংসভাবে মেরেছে, আর তার বিচার এসেছে তার মার কাছে। এখন যদি তাদের বাবা এসব জানতে পারে তাহলে তাদের দুজনকেই পেটাবে। তাই প্রভু ভয় পেয়ে সত্যিটা বলে দেয় যে কাদেরই ওদের মেরেছে। এরপর বিষয়টা তার বাবাও জানতে পারে। সে কাদিরকে সবার সামনে অনেক মারধর করে আর সেই ছেলের বাবা মাকে সরি বলতে বলে। কিন্তু কাদির সরি বলবে তো দূরের কথা, মারের সময় একটু শব্দও করে না, চুপচাপ শুধু মার খেয়েই যায়। ওর ব্যবহার কেমন যেন অদ্ভুত। মার খাওয়ার পরেও কথা না শোনায় তার বাবা বাড়ির পাশে একটা গাছে তাকে বেঁধে রাখে আর বলে আজকের রাতটা এখানেই কাটাও, তাহলেই তুমি শুধরাবে। দেখতে দেখতে রাত হয়ে যায়। কাদিরের মা বাবাকে বলে এইবারের মতো ওকে মাফ করে দাও, রাতের বেলা ওকে বাইরে রাখা ঠিক হবে না। বাবা এটা শুনে বলে আচ্ছা যাও, ওকে নিয়ে আসো। এটা শুনে মা বাইরে গিয়ে দেখে কাদির সেখানে নেই। আশেপাশে কোথাও খুঁজে সে কাদিরকে পায় না। অন্যদিকে দেখা যায় কাদিরকে এক আদমখোর লোক রাতারাতি তুলে নিয়ে গেছে। সে একরকম সাইকো, মানুষদের পেছন থেকে ধাওয়া করে খুন করে আর তাদের মাংস খেয়ে নেয়। সে কাদিরকেও এখানে এজন্যই এনেছে। সে কাদিরের হাতের শিকল খুলে দিয়ে বলে, সে কাদিরের হাতের বাধা খুলে দিয়ে বলে এখান থেকে পালা। কাদির সুযোগ পেয়ে দৌড়ে পালাচ্ছিল। লোকটিও পেছন থেকে শিকারীর মতো তীর ছুঁড়ে মারছিল তাকে খুন করার জন্য, কিন্তু বারবার কাদির বুদ্ধির জোরে বেঁচে যাচ্ছিল। এক পর্যায়ে কাদির সেই লোকটাকে নিচে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলে, অর্থাৎ সে এখানে শিকারীকেই শিকার করে। এরপর সে তার বাবা মায়ের কাছে ফিরে আসে। তাদের কোনো আইডিয়াই নেই যে তাদের এই ছোট্ট ছেলে একজনকে খুন করে এসেছে। এরপর কেটে যায় 20 বছর। দেখানো হয় প্রভুকে। প্রভু চেন্নাইয়ে ওয়েল সেটেল রয়েছে। সে বিবাহিত, তার স্ত্রীর নাম ভাবনা। বিয়ের কিছু বছর পর তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। তারা মেয়ের নাম রাখে সাতিয়া। এরপর যেন তাদের জীবনটা আরো খুশিতে ভরে যায়। তারা খুব আদর যত্নে তাদের একমাত্র মেয়েকে বড় করে, স্কুলে পাঠায়, এদিক ওদিক ঘুরতে যাওয়া সহ মেয়ের সকল আবদার মেটায়। দেখতে দেখতে সাতিয়া 12 বছরের হয়ে যায়। তারা ছুটিতে সুন্দর এক জায়গায় ঘুরতে যায়। সাতিয়া সেলফি তোলার জন্য নদীর পাশে যায়। ঠিক তখনই তার শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়। তার মা তাকে গিয়ে সামলায়। মনে হচ্ছিল তার সাথে অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে, যার কারণে সে ভয় পেয়েছে। এরপর তারা বাসায় চলে আসে। রাতে ভাবনা প্রভুকে বলে সাতিয়া দিন দিন বড় হচ্ছে, একদিন তো ওকে বিয়ে দিতে হবে, তারপর আমরা একা হয়ে যাব। চলো না আমরা আরেকটা বাচ্চা নেই। এটা শুনে প্রভু একটু রাগী কণ্ঠে বলেন না, আমরা আর কোনো বাচ্চা নেব না। তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম ছেলে হোক অথবা মেয়ে হোক আমরা শুধু একটা বাচ্চাই নেব। এগুলো শুনে ভাবনার মন খারাপ হয়ে যায়। এই সময় হঠাৎ করে সাতিয়া ঘরে চলে আসে আর বাবা মাকে বলে আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো।
আমার ঘরে আমার ভালো লাগছে না, কেমন যেন অদ্ভুত লাগছে। এই কথা শুনে প্রভু সাতিয়াকে নিজের সাথে ঘুম পাড়িয়ে নেয় আর ভাবনা চলে যায় তার মেয়ের রুমে, কারণ এখানে এক বিছানায় 3 জনের থাকা সম্ভব না। পরের দিন ভাবনা প্রভুকে বলে, আমি যখন কালকে সাতিয়ার ঘরে ঘুমাতে গিয়েছিলাম তখন আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। মনে হয় কেউ আমার পা ধরে খাটের নিচের দিকে টানছে, আবার মনে হয় কেউ আমার পাশে শুয়ে আছে আর সব সময় আমাকে দেখছে। প্রভু ভাবনার কথায় তেমন গুরুত্ব দেয় না। সে বলে, আরে এসব কিছু না, হয়তো তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। সাতিয়ার সামনে আবার এসব বলতে যেও না, শুধু শুধু ভয় পেয়ে যাবে। এটা বলে সে সাতিয়াকে স্কুলে নামিয়ে দিতে যায়। তার বারবার ভাবনার কথাগুলো মনে পড়ছে, তাই সে ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য সাতিয়াকে জিজ্ঞাসা করে, তোমার ঘরে সবকিছু ঠিকঠাক আছে তো? সাতিয়া প্রথমে একটু অবাক হয়, তারপর ভেবে বলে, হ্যাঁ সবকিছু ঠিকই আছে। সেই দিন মাঝরাতে হঠাৎ প্রভুর পানি তৃষ্ণা পায়। সে কিচেনে পানি খেতে গেলে সাতিয়ার রুম থেকে তার কথা বলার আওয়াজ শুনতে পায়। প্রভু রুমে কেউ আছে মনে করে তাড়াতাড়ি দরজা খোলে, কিন্তু দেখে রুমে সাতিয়া ছাড়া আর কেউ নেই। সে সাতিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছিলে? সাতিয়া বলে, ওই না তো বাবা, এখানে কেউ নেই, আমি তো পুতুলের সাথে কথা বলছিলাম। এটা শুনে সাতিয়া নিশ্চিন্তে ঘর থেকে বের হয়, কিন্তু বাইরে বেরোতে সে আবার তার কথা শুনতে পায়। সে কাকে যেন বলছিল, না আমি কাউকেই কিছু বলিনি, তুমি প্লিজ এরকম কিছু করো না। এগুলো শুনে সে আবার চিন্তায় পড়ে যায়। অফিসে গুরু নামে তার এক বন্ধুকে সে সকল সমস্যার কথা খুলে বলে, যে তার মেয়ে একা একাই কথা বলে আর কয়দিন ধরে কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে, মনে হয় সে কোনো কিছুর জন্য ভয় পেয়ে আছে। এগুলো শুনে গুরু বলে, এসব তুই কি বলছিস, জলদি ওকে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখা। অন্যদিকে ভাবনার কাছে সাতিয়ার স্কুল থেকে প্রিন্সিপাল ফোন দেয় আর তাকে জলদি জলদি দেখা করতে বলে। ভাবনা বাসার সব কাজ রেখে প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। প্রিন্সিপাল তাকে জানায় সাতিয়া পড়ালেখায় কত ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ওর কি হলো। ও ক্লাসে শুধু চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথাও বলে না, পড়ালেখায় একদম অমনোযোগী হয়ে গেছে। কয়দিন ধরে ওর ব্যবহার কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। ও ঠিক মতো দেখাশোনা করো, ওকে বেশি বেশি সময় দাও। প্রিন্সিপাল এগুলো বলে চলে যায়। সেদিন প্রভু যখন কাজ থেকে বাসায় ফিরে, সে দেখে তার মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আবার একা একা কথা বলছে, তার আশেপাশে কেউ ছিল না। এসব দেখে সে আরো চিন্তায় পড়ে যায় যে তার মেয়ের হঠাৎ এসব কি হয়ে গেল। তাই আজকে রাতে সাতিয়ার ঘরে কি ঘটে আর সে কার সাথে কথা বলে তা জানার জন্য প্রভু এক ধরনের ডিভাইস লাগিয়ে দেয় তার ঘরে। মাঝরাতে সাতিয়া সেই ডিভাইস নিয়ে বসেছিল। হঠাৎ সে শুনতে পায় সাতিয়া আবার কারোর সাথে কথা বলছে। সে বলছে, আমি বাবাকে কিছু বলিনি, তুমি প্লিজ ওনাকে কিছু করো না। এই মাইক্রোফোন এখানে কে রেখেছে আমি জানি না। এগুলো কথা শুনে প্রভু দৌড়ে গিয়ে দেখে সেই ডিভাইসটা কেউ ভেঙে ফেলেছে। এরপর সে ডিভাইস থেকে মেমোরিটা নিয়ে সাতিয়া বাদে অন্য কারো ভয়েস শোনার চেষ্টা করে। সে জানার চেষ্টা করে যে সাতিয়া কার সাথে কথা বলছিল, কিন্তু ভয়েসে তার মেয়ের বাদে অন্য কারো ভয়েস শোনা যায় না। পরের দিন সকালে প্রভু সাতিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করে, দেখো মা, আমি জানি তোমার সাথে আজব কিছু ঘটনা ঘটছে, তুমি একা একা কেন কথা বলো? তুমি তোমার বাবার কাছ থেকে কিছু লুকিও না। সাতিয়া কেঁদে কেঁদে বলে, বাবা, আমার সাথে অনেক আজব সব ঘটনা ঘটছে, প্লিজ আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলো। এরপর প্রভু আর দেরি না করে তাকে এক পরিচিত সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। এই ডক্টরের নাম হলো মাহান। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, বলো তোমার কি সমস্যা, আমাকে সবকিছু খুলে বলো। সাতিয়া তখন বলে, আমার একটা বন্ধু হয়েছে, ওর নাম সোনু, ওকে আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। প্রথম প্রথম ও আমার সাথে খেলাধুলা করত, আমরা লুকোচুরি খেলতাম, কিন্তু ধীরে ধীরে ও আমাকে ভয় দেখাতে শুরু করেছে, যেন আমি কাউকে কিছু না বলি। ও আরো বলে, আমি যদি কাউকে কিছু বলি তাহলে ও আমার বাবাকে মেরে ফেলবে। ও এখন এই ঘরে আছে, আপনার পেছনে দাঁড়িয়ে আছে। এটা শুনে ডক্টর বলে, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হয়নি। এই বলে তার পুরো শরীর সিটি স্ক্যান করে আর রিপোর্টে দেখতে পায় তার ব্রেনে আর বডিতে কোনো সমস্যা নেই। তাহলে কেন সে এসব আজব কথা বলছে? ডক্টর আবার একটু তন্ত্রমন্ত্র জানতো। সে মন্ত্র পড়ে জানার চেষ্টা করে তাকে কোনো সুপারন্যাচারাল কিছু বা অশরীরীয় কিছু ভর করেছে কিনা, কিন্তু না, সে তেমন কোনো কিছুই বুঝতে পারে না। এরপর প্রভু তার মেয়েকে বাসায় নিয়ে আসে। সাতিয়া রাতে বলে, বাবা, তুমি আমার
সাথেই থাকো, আমার খুব ভয় করছে। এরপর প্রভু ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে তার ছোটবেলার কিছু দৃশ্য মনে পড়ে। একদিন তারা দুই ভাই লুকোচুরি খেলছিল। প্রভু একটা বড় বাক্সের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কাদির এটা দেখে আর সেটা বাইরে থেকে তালা মেরে তাকে ভেতরে আটকে রাখে। প্রভু ভেতরে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওইদিকে কাদির একটা চাকু নিয়ে তার ঘুমন্ত বাবার কাছে গিয়ে একাধারে চাকু মারতে মারতে তাকে মেরেই ফেলে। এরপর রিল্যাক্সে বসে খাবার খাচ্ছিল। মানে কত বড় সাইকো হলে নিজের বাবাকে খুন করে ভাইকে আটকে রেখে এভাবে রিল্যাক্সে বসে খাবার খাওয়া যায়। সে যে তার বাবাকে খুন করেছে তা একদমই তার মধ্যে দেখা যাচ্ছে না। তখন তার মা বাসায় ছিল না। একটু পর সে বাসায় এসে ঘরে গিয়ে দেখে তার স্বামীর লাশ পড়ে আছে। আর বাক্সের ভেতর থেকে প্রভুর আওয়াজ শুনে তার মা বুঝতে পারে কাদির তাকে এইখানে আটকে রেখেছে। তাই কোনো মতে একটা কিছু দিয়ে তালা ভেঙে তাড়াতাড়ি তাকে বের করে আর হাসপাতালে নিয়ে যায়। এইবারের মতো সে বেঁচে যায়। তাদের মা এরপর এক গুরুজির কাছে যায়। গুরুজি তাকে বলে এরা দুই ভাই কখনো একসাথে থাকতে পারবে না। যদি একসাথে থাকে তাহলে যে কোনো একজনের খুব তাড়াতাড়ি মৃত্যু হবে। তাই তোমার যে কোনো একজনকে নিয়েই থাকতে হবে আর বাকি জনকে আলাদা করে দাও। দুইজনকে একসাথে রাখা সম্ভব না। তার মাও বুঝতে পারে যে নিজের বাবাকে খুন করেছে, তার কাছে মা আর ভাই তো কিছুই না। কদিন পরে সে হয়তো তাদেরও কোনো ক্ষতি করে দেবে। তাই সে পরের দিন এক মন্দিরে গিয়ে কাদিরকে এক জায়গায় বসিয়ে রেখে বলে সে একটু পরে আসছে। এই বলে সে প্রভুকে নিয়ে সারা জীবনের জন্য কাদিরকে ছেড়ে চলে যায়। বর্তমানে প্রভুর ঘুম ভেঙে যায়। সে পাশে সাত্তিয়াকে দেখতে পায় না। সে বারবার এদিক ওদিক খুঁজতে থাকে। বাইরেও এসে খোঁজে কিন্তু কোথাও পায় না। এক সময় লিফটের কাছে এসে দেখে কেউ একজন একেবারে ফ্ল্যাটের ছাদে গিয়েছে। সে বুঝে যায় এত রাতে কেউ ছাদে যায়নি, হয়তো সাত্তিয়াই গিয়েছে। তাই আর দেরি না করে সে ছাদে যায় আর গিয়ে দেখে সে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে। সে পেছন থেকে তার মেয়েকে ডাক দেয়। সাত্তিয়া পেছনে তাকিয়ে কান্না করতে করতে বলে, প্লিজ বাবা, আমাকে তুমি বাঁচাও। সোনু আমাকে বারবার এখান থেকে লাফ দিতে বলছে, না হলে ও নাকি তোমাকেও মেরে ফেলবে। প্রভু কোনো মতে ধীরে ধীরে তার কাছে গিয়ে এক টান দিয়ে তাকে নিচে নামিয়ে নিয়ে আসে আর জড়িয়ে ধরে বলে, মা, এসব কিছু তোমার কল্পনা, সোনু নামে কেউ নেই। সাত্তিয়া বলে, না বাবা, সোনু আছে, ও আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমি ছাড়া ওকে কেউ দেখতে পায় না। ও বলছে ও যে আছে সেটার প্রমাণও দিতে পারবে। আর প্রমাণ হলো সে শুধু একটা নাম বলবে, আর তা হলো কাদির। কাদিরের নাম শুনে প্রভুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ভয়ে তার হাত পা কাঁপা শুরু করে। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তার, কারণ সে তো কোনোদিন তার পরিবারের কাউকে, তার নাম তো দূরের কথা, তার যমজ ভাইয়ের কথাও বলেনি। তাহলে সাত্তিয়ার তো সেটা জানার কথা না। এবার সে তার মেয়ের কথা বিশ্বাস করে আর ভাবে নিশ্চয়ই কোনো আত্মা সত্যি সত্যি তার মেয়ের সাথে কথা বলছে। তাই পরের দিন সে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বাসায় নিয়ে আসে, যেন সে জানতে পারে এই আত্মা তার কাছ থেকে কি চায় বা সে সত্যি আছে কি না। এই টিমের সবাই অনেক ইন্টেলিজেন্ট ছিল। তারা পুরো ঘরে ক্যামেরা লাগিয়ে দেয় আর আত্মার শব্দ শোনার জন্য বিশেষ ধরনের মাইক্রোফোন লাগিয়ে রাখে আর 24 ঘন্টা ঘরের উপর নজর রাখছিল। প্রভু তাদের সেই ভয়েসটাও দেয় যেটা সেদিন সে সাত্তিয়ার ঘরে সেই ডিভাইস লাগিয়ে রেকর্ড করেছিল। এইবার তাদের বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে প্রভু সত্যি সত্যি সোনুর আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে তো একেবারে শকড হয়ে যায়। এরপর তারা আরো বেশি সতর্ক হয়ে যায়। সেদিন মাঝরাতে তাদের সাথে ঘটে আজব সব ভৌতিক ঘটনা। হঠাৎ সাত্তিয়ার রুম থেকে তার কান্নার আওয়াজ আসছিল। তারা বাইরে থেকে হাজার চেষ্টা করেও দরজা খুলতে পারে না। প্রভু তো সিলিন্ডারের বোতল নিয়ে আসে দরজা খোলার জন্য, তবুও দরজা খুলছিল না। এক পর্যায়ে হঠাৎ একা একাই দরজা খুলে যায়। তবে সাত্তিয়াকে দেখে কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। সে তো কান্না করছিল না, চুপচাপ বসেছিল। হঠাৎ তার কণ্ঠস্বর পাল্টে যায় আর জোরে জোরে হাসতে হাসতে বলতে থাকে, কি হয়েছে? আমাকে তাড়ানোর জন্য এদের নিয়ে এসেছো? আমি তো এইভাবে যাব না, আমার একটা কাজ এখনো বাকি। এগুলো শুনে প্রভু বলে, তুমি কে? কেন আমাদের পেছনে লেগেছো? কেন আমার মেয়ের ক্ষতি করছো? তুমি কি চাও? সাত্তিয়ার ভেতরে থাকা আত্মাটি বলে, অবশ্যই আমি চলে যাব, তোমাদের কারো কোনো ক্ষতি করব না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। প্রভু জিজ্ঞাসা করে, কি? আত্মাটি বলে, তোমার ভাই কাদিরকে হত্যা করতে হবে, তাহলে কেবল তোমার মেয়েকে আমি ছেড়ে দিব। প্রভু এগুলো শুনে কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে জলদি চায় ডক্টর মাহানের কাছে। মাহান তাকে বলে, আমি প্রথম
প্রথম দিনই বুঝেছিলাম ওর ওপর কোনো আত্মা ভর করার চেষ্টা করছে। যে কোনো আত্মা একজনকে পজেস করতে হলে তাকে 3টি ধাপ পার করতে হয়। প্রথমে ওই আত্মা যার ভেতর প্রবেশ করতে চায় তাকে নিজের উপস্থিতি বোঝায়, সব সময় তার কাছে থাকে, তাকে অনুভব করায়। আর দ্বিতীয় ধাপে তাকে মেন্টালি ডিস্টার্ব করে, ভয় দেখায়। ধীরে ধীরে তার এনার্জি কম হয়ে আসলে তৃতীয় ধাপ অর্থাৎ ফাইনাল স্টেজে তাকে পজেস করে ফেলে। আর শরীরে প্রবেশ করার পর তার আর নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল থাকবে না। ওই আত্মা যা ইচ্ছা তাই করতে পারবে, সে কোনো কিছু খেতেও পারবে না, আবার তার ওপর কোনো ঔষধও কাজ করবে না। তাই ওকে বাঁচাতে হলে সোনুর কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই। এখন বাবা তো বাবাই হয়, সে ওই অবস্থাতেও তার মেয়ের যথাযথ খেয়াল রাখছিল। তাকে ঘুম পাড়িয়ে ঘর থেকে যাওয়ার সময় দেখতে পায় তার ফোনে একটা ভিডিও বারবার রিমাইন্ড হচ্ছে, অর্থাৎ সেটা টাইমার লাগিয়ে সেট করা ছিল। প্রভু ভিডিওটা ওপেন করে, সেখানে সাতিয়া বলে, বাবা ভিডিওটা আমাকে সোনুই করতে বলেছে। সোনু তোমাকে আমার মাধ্যমে কিছু বলতে চায়, ও তোমাকে ওর অতীত সম্পর্কে জানাতে চায়। সোনু সাতিয়ার মাধ্যমে তার অতীত বলা শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। এইটা হচ্ছে সোনুর পরিবার। সোনুর বাবা কাদির অর্থাৎ প্রভুর যমজ ভাই। কাদিরের স্ত্রী আর 2টা ছেলে সন্তান রয়েছে। তার 2 ছেলের নাম সোনু আর মনো, আর তার স্ত্রীর নাম মাধুরী। মাধুরী কথা বলতে পারে না। কাদির তার স্ত্রী আর ছেলেদের নিয়ে বেশ সুখেই দিন পার করছিল। তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়। এক কথায় তাদের পরিবারে ভালোবাসার কোনো কমতি ছিল না। আর তারা থাকতো কিছুটা ফরেস্ট এরিয়ায় অর্থাৎ জঙ্গলের দিকে। একদিন সে যখন তার ছেলেদের সাথে ছিল তখন কিছু স্টুডেন্ট এই ফরেস্ট এরিয়াতে ঘুরতে আসে। তারা সবাই কাদিরের সাথে খুব খারাপ ব্যবহার করে, কারণ সে জঙ্গলে থাকে বলে তারা তাকে মানুষই মনে করে না। অনেকটা শহরের মানুষ গ্রামে যাওয়ার পর গ্রামের মানুষদের সাথে যেমন ব্যবহার করে ঠিক তেমনই। আবার বলতে পারেন কিছুটা ধনী শ্রেণীর মানুষ গরিবদের সাথে যেমন ব্যবহার করে। তারা বারবার কাদিরের সাথে খারাপ ব্যবহার করে, তাকে রাগিয়ে দিচ্ছিল। সে কোনো মতে রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তারা তবুও তাকে অপমান করেই যাচ্ছিল। কিন্তু এতেও কাদির কিছু বলে না। সোনু বাবাকে বলে, বাবা তুমি ওদের কিছু বললে না কেন? তোমার উচিত ছিল ওদের ইচ্ছা মতো শিক্ষা দেওয়া। কাদির বলে, না দরকার নেই। এখানে দেখা যায় সোনু আর মনো একরকম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটা শুধু তারাই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। তো সেদিন রাতে কাদির শিকারের জন্য বাসা থেকে বের হচ্ছিল। সে মূলত জঙ্গলে জীবজন্তু শিকার করে সেগুলো বিক্রি করে, আর তার মাধ্যমে তার সংসার চলে। আজকে সোনু বলে, বাবা আমিও তোমার সাথে শিকারে যাব, আমাকেও নিয়ে চলো। কাদির বলে, না বাবা এটা খুব রিস্কি কাজ, তোমার কোনো ক্ষতি হতে পারে, আমি ভুলেও তোমাকে নিয়ে যেতে পারবো না। এটা বলে সে গাড়িতে গিয়ে বসে। আর সে জঙ্গলে গেলে আমরা দেখতে পাই তার গাড়ির পেছনে লুকিয়ে সোনুও তার সাথে এখানে চলে এসেছে। সে তার বাবার পেছনে পেছনেই ছিল, কিন্তু কাদির এটা বুঝতে পারে না। সোনু শিকারের ভিডিও করার জন্য ক্যামেরা ধরেছিল। সে দেখতে চায় তার বাবা কিভাবে শিকার করে। কাদির হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে এক পুরনো বাড়ির মধ্যে ঢুকে, আর এইখানে সোনু যা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, আর আপনাদের কল্পনারও বাইরে। সেদিন যে টুরিস্টরা তাকে অপমান করেছিল সে সবাইকে তুলে এনে এখানে বন্দি করে রেখেছিল। কাদির তাদের অনেক মারধর করেছে, যেটা তাদের দেখলেই বোঝা যাচ্ছে। একের পর এক সবাইকে টর্চার করছিল সে। কাদির এক পর্যায়ে তাদেরকে পেছন থেকে ধাওয়া করে তীর মেরে শিকার করে, অর্থাৎ হত্যা করে, যেমনটা ছোটবেলায় ওই আদমখোর লোকটা তার সাথে করার চেষ্টা করেছিল। ঠিক একই রকম ভাবে একে একে সে সবাইকে পেছন থেকে ধাওয়া করতে করতে তীর মেরে হত্যা করে ফেলে। কেউ আর বেঁচে নেই। সোনু তার বাবাকে এই রূপে দেখে একদম শক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কাদির সবাইকে খুন করার পর গাড়ির কাছে আসলে বুঝতে পারে তার ছেলে সোনু তার পেছন পেছন লুকিয়ে এখানে চলে এসেছিল। সে তাকে বলে, তোমরাই তো বলেছিলে ওদের উচিত শিক্ষা দিতে, তাই শিক্ষা দিয়ে দিলাম। আর তোমাকে না আমি বারণ করলাম যে এখানে আসা যাবে না, তবুও
তুমি কেন আসলে? আচ্ছা যাই হোক, তুমি যা দেখেছো তা ভুলে যাও। এটা আমার বাইরের রূপ, কিন্তু আমি তোমাদের অনেক ভালোবাসি, তাই তোমার মা আর ভাইকে কিছু বলার দরকার নেই। সোনু সেদিন বাসায় ফেরার পর কাউকে কিছু বলে না, কিন্তু পরের দিন যখন কাদের কাজের উদ্দেশ্যে বাইরে যায় তখন সোনু তার মা আর ভাইকে সব বলে দেয়। কাদের কাজ সেরে বাসায় ফেরার পর লক্ষ্য করে তার স্ত্রী মাধুরী আর তার ছেলে তার থেকে দূরে দূরে থাকছে, তাকে ভয় পাচ্ছে। তার দুই ছেলেও তার কাছে আসছে না। এসব দেখে সে বুঝে যায় তারা সবাই সবকিছু জেনে গেছে। এজন্য সে তিনজনকে এক জায়গায় বসায় আর বোঝাতে শুরু করে যে তোমরা কি জানো না যে আমি তোমাদের কত ভালোবাসি? তোমরাই আমার সব। আমি তোমাদের জন্য একরকম আর বাইরে অন্যরকম। এটা ঠিক যে আমার মধ্যে একটা শয়তান রয়েছে, সে মানুষের রক্ত না দেখলে শান্তি পায় না। তবে তোমরা যদি এসব জেনেও না জানার মতো থাকো তাহলে সেই শয়তানটা তোমাদের কোনো ক্ষতি করবে না। আমি এসব ভুলে তোমাদের সাথে আবার আগের মতোই শান্তিতে জীবনযাপন করতে চাই। কিন্তু তার স্ত্রী এসব মানছিল না। সে বারবার বলছিল যে প্লিজ আমাকে আর আমার ছেলেদেরকে এখান থেকে যেতে দাও, না হলে তুমি আমাদেরও কোনো ক্ষতি করবে। আসলে তারা কাদেরকে প্রচন্ড ভয় পেতে শুরু করেছে। এসব দেখে সে তাদের তিনজনকেই একটা শিকল দিয়ে বেঁধে রাখে আর নিজে ড্রিঙ্ক নিয়ে বসে আর তার ছোটবেলার ঘটনা বলতে শুরু করে। যখন তার মা তাকে মন্দিরে ফেলে রেখে গেছিল, তাকে কি কষ্ট করে জীবন যাপন করতে হয়েছে। খাওয়ার জন্য খাবার ছিল না, পরার জন্য পোশাক ছিল না, থাকার জায়গা ছিল না। মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তখন সে সেটা বুঝতে পেরেছে। এমনও সময় গেছে যে কয়েকদিন না খেয়ে থাকতে হয়েছে, খাবার জোটাতে আমায় ছিনতাই করতে হয়েছে, মানুষ খুন করে তাদের টাকা লুটপাট করেছি। তারপর তুমি আমার জীবনে আসলে আর আমার সবকিছু বদলে গেল। মনে ভালোবাসার জন্ম নিল। বাইরের দুনিয়ার জন্য আমি একজন সিরিয়াল কিলার, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের অনেক ভালোবাসি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এগুলো শোনার পর মাধুরী তার সাথে এমন অ্যাক্টিং করে যেন সে তাকে এরকম ভাবেই মেনে নিয়েছে। সে তার সাথে আবার আগের মতো ব্যবহার করছিল আর এক সময় সুযোগ বুঝে তার ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে ঘুমিয়ে যাওয়ার পর তারা তিনজন এখান থেকে পালানোর জন্য নৌকায় গিয়ে ওঠে। মূলত এখান থেকে পালাতে হলে নৌকা দিয়েই পালাতে হবে। তারা নৌকা নিয়ে অনেক দূর যাওয়ার পর নৌকা আর এগোচ্ছিল না। তারা পেছনে তাকালে দেখতে পায় নৌকায় লেগে থাকা রশি না খুলে তারা নৌকা নিয়ে রওনা দিয়েছিল, যেটা এখন কাদিরের হাতে। কাদির সেই রশি টেনে আবার তাদের পাড়ে নিয়ে আসে। কাদির এবার প্রচন্ড রেগেছিল। মাধুরী বারবার কান্না করে তাকে অনুরোধ করছিল যেন সে তাদের কোনো ক্ষতি না করে আর তাদেরকে যেন ছেড়ে দেয়। তারা এখান থেকে চলে যেতে চায়। এগুলো শুনে কাদির আরো রেগে যায় আর তার ভেতরে শয়তানটা জেগে ওঠে। কাদির মাধুরীর গলা চেপে ধরে। মাধুরীও তাকে মারার চেষ্টা করে। সোনু কাদিরকে আটকানোর চেষ্টা করছিল, তাই কাদির তাকে দেয় এক ধাক্কা আর মাধুরীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মাধুরী তখনই নদীতে পড়ে যায় আর তখনই তার মৃত্যু হয়। এরপর কাদির কান্না করতে থাকে, কারণ সে ইচ্ছা করে এরকম করেনি। তার ভেতরে শয়তানটা তাকে এসব করিয়েছে। সে তো তার ভালোবাসার মানুষকে মারতে চায়নি। একটু পর মনু বলে, বাবা দেখো সোনুর কি হয়ে গেছে। কাদের তাকাতেই দেখে সোনুকে যে সে ধাক্কা মেরেছিল তার ফলে সে একটা ধারালো জিনিসের উপর গিয়ে পড়ে আর খুব নৃশংসভাবে তার মৃত্যু হয়। এইখানে সে আরো বেশি কান্না করে যে তার এত হাসি খুশি পরিবারটা কিভাবে নিমিষে শেষ হয়ে গেল। এরপর সে মনুকে বলে, এখন তুমি আমার সব, তুমি প্লিজ আমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে আমি একদম একা হয়ে যাব। এরপর সিন চলে আসে বর্তমানে। সোনু বলে, প্লিজ আমার বাবাকে মেরে আমার ভাইকে তোমার কাছে নিয়ে আসো, না হলে ও আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দেবে। এরপর প্রভু বেরিয়ে পড়ে কাদিরকে খুঁজতে। তারা গিয়ে পৌঁছায় মনুর স্কুলে। এখন সাত্তিয়ার শরীরে সোনু রয়েছে। সোনু তাদের দেখিয়ে দেয় ওইটাই তার ভাই মনু। প্রভু তার বন্ধু গুরুকে পাঠায় তার সাথে কথা বলার জন্য। গুরু মনুকে গিয়ে বলে, তোমার ভাই তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। মনু তো প্রথমে ভয় পেয়ে দৌড় দেয়, এটা স্বাভাবিক।
কারণ সে নিজের চোখে তার ভাইকে মরতে দেখেছে। এখন সে কিভাবে তাকে নিতে লোক পাঠাবে, সে ভয়ে তাড়াতাড়ি দৌড় দিচ্ছিল, কিন্তু সোনু তাকে পেছন থেকে ডাক দেয়। এরপর মনু দাঁড়ায়। প্রথম মনু তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না, কিন্তু যখন সোনু তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটা তারা ছাড়া আর কেউ বুঝতো না, তখন মনু বিশ্বাস করে যে এইটাই তার ভাই। সোনু তাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে এখান থেকে নিতে এসেছি, আমি তোমার কিছু হতে দেব না। প্রভু সোনুর কথা মতো কাদেরকে মারার জন্য তার বাসার সামনে আসে। মনু হঠাৎ করে তার কাছে চলে আসে আর বলে, আঙ্কেল আপনি দেখতে একদম আমার বাবার মতো, আপনি ওনার কি হন? এখানে প্রভু মনুকে তেমন কিছু বলে না, সে শুধু বলে, আমি তোমার বাবাকে মেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, তোমার মা আর ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। এটা শুনে মনু বলে, আঙ্কেল আপনি আমার বাবাকে চেনেন না, ওনার ভেতরে শয়তানটাকে আমি দেখেছি, আপনি দেখেননি, ওনাকে মারা এতটাও সহজ হবে না। এগুলো কথা বলার মাঝখানে হঠাৎ করে কাদের সেখানে চলে আসে। কাদের তো তাকে দেখে একদম শক হয়ে যায়। সে তো বিশ্বাসই করছিল না যে তার সাথে তার এত বছর পর আবার দেখা হয়েছে। প্রভু তাকে ভালোভাবে বোঝায় যে মনুকে আমার সাথে যেতে দাও, ওর একটা সুন্দর জীবন প্রয়োজন, তুমি ওর জীবনটা নষ্ট করে দেবে। আমি জানি তুমি তোমার স্ত্রী আর ছেলের সাথে কি করেছো, আমি চাই না তুমি ওর সাথেও একই কাজ করো, তাই ওকে আমার সাথে যেতে দাও, আমি ওকে সুন্দর একটা জীবন দিতে চাই। এগুলো শুনে কাদির আরো রেগে যায় আর কোনো কথা ছাড়াই তাকে ইচ্ছা মতো মারা শুরু করে। প্রভু কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। কাদির ছোটবেলার কথা মনে করে যে তারা কিভাবে তাকে ফেলে রেখে চলে গেছিল, এইসব মনে করে তাকে আরো প্রচন্ড মারধর করে। প্রভু কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না, তাই সে মনুকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে থেমে যায়, কারণ তারা চলে এসেছে এক উঁচু পাহাড়ে, নিচে খাদ। এখানেও কাদির এসে তাকে ইচ্ছা মতো মারা শুরু করে। এক পর্যায়ে সে তাকে মেরেই ফেলছিল। তখন সোনু হঠাৎ করে পেছন থেকে তীর আর ধনুক দিয়ে তার পিঠে তীর চালিয়ে দেয়। কাদের পেছনে তাকে সাত্যাকে দেখে আর তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু মনু বলে, বাবা ওকে মেরো না, ওর মধ্যে সোনু রয়েছে। তবে কাদির এতে বিশ্বাস করে না। সে সাত্যাকে মারতেই যাবে, ঠিক তখনই প্রভু তার সামনে চলে আসে আর তীরটি তার পেটে লেগে যায়। সে বুঝতে পারে এভাবে সে কাদিরকে মারতে পারবে না, কারণ কাদিরকে মারা অতটাও সহজ না। তাই সে মেয়েকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে কাদিরকে নিয়ে একসাথে খাদে লাফ দেয়। অর্থাৎ প্রভু মরবে তো মরবেই, কাদিরকে নিয়েই মরবে। এখান থেকে পড়ে গেলে একদমই বাঁচা অসম্ভব। তাই কিছুক্ষণের জন্য মনে হয় তারা দুইজনই মারা গিয়েছে। সোনুর আত্মাও প্রতিশোধ নিতে পেরে সাত্যার শরীর ছেড়ে চলে যায়। কিন্তু একটু পর প্রভু আস্তে আস্তে উপরে উঠে আসে, অর্থাৎ সে কিছু একটা ধরে ঝুলেছিল, ফলে সে নিচে পড়ে যায়নি। সে উপরে উঠে এসে তার মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। মনুও তার বাবার কথা চিন্তা করছিল আর প্রভুকে এসে বলে, আঙ্কেল আপনি বেঁচে আছেন আর আমার বাবা নিচে পড়ে গেছে, আপনি তো আমার বাবার যমজ ভাই, আর যমজ ভাইয়ের মধ্যে স্পেশাল কানেকশন থাকে। তারা একটু চেষ্টা করলেই অনুভব করতে পারে যে তার আরেকটা ভাই কোথায় আছে, কি করছে, এমনকি বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও তারা বুঝতে পারে। আপনিও একটু অনুভব করার চেষ্টা করুন না আঙ্কেল। এরপর প্রভু চোখ বন্ধ করে কাদেরকে অনুভব করার চেষ্টা করে যে সে বেঁচে আছে নাকি মারা গেছে। কিছুক্ষণ পর সে এইরকম ভয় পেয়ে আর অবাক হয়ে চোখ খোলে। এর মানে হয়তো কাদির এখনো বেঁচে আছে। আর মুভিটা এইখানেই শেষ হয়। হয়তো মুভির দ্বিতীয় পার্ট আসবে, আর আসলে অবশ্যই এক্সপ্লেন করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার আগে যারা আমার পুরো ভিডিও দেখলেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছিলেন, তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো ভুল করলে জানাবেন, আর ভালো না লাগলে তাও জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম।